বলা হচ্ছিল ইরান যুদ্ধে সবচেয়ে লাভবান হয়েছে চীন। সারা বিশ্বে কদর বেড়েছে চীনা ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য, খনিজ কাঁচামাল সহ নানা কিছুর। তাই ইরান যুদ্ধটা যত দীর্ঘ হবে ততই নাকি লাভ চীনের। কিন্তু দেখা যাচ্ছে বড় গলদ ছিল সেই হিসেবে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীন, যে অর্থনীতিকে ঘিরে পশ্চিমা বিশ্লেষকরা বছরের পর বছর বলে এসেছেন এই বুঝি ধস নামল চীনা অর্থনীতিতে। কিন্তু চীন প্রতিবারই সেই ভবিষ্যৎবাণী উল্টে দিয়েছে। রপ্তানির জোর, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কড়া হাত আর বিশাল উৎপাদন ক্ষমতার জোরে বেইজিং টিকে গেছে বারবার। কিন্তু এবার হিসাব একটু অন্যরকম। 28 ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম পূর্ণ প্রান্তিকের যে হিসাব বুধবার প্রকাশ হলো, তাতে দেখা যাচ্ছে চীনের প্রবৃদ্ধি নেমে গেছে নিজেদের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার নিচে। 1991 সালের পর সর্বনিম্ন লক্ষ্যমাত্রা রেখেও সেটা ছুঁতে পারেনি বেইজিং। প্রশ্ন হলো, ইরান যুদ্ধ কি সত্যি চীনের অর্থনীতিতে ভিত নাড়িয়ে দিচ্ছে, নাকি এটা সাময়িক এক ধাক্কা মাত্র? জানবো আজকের এক্সপ্লেইনারে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর হিসেবে এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন বেড়েছে 4.3%। আগের প্রান্তিকে যা ছিল 5%। মার্চে বেইজিং যে 4.5 থেকে 5% প্রবৃদ্ধির লক্ষ্য বেঁধে দিয়েছিল, সেই লক্ষ্য তারা ছুঁতে পারেনি এবার। আর এই লক্ষ্যমাত্রাটাই ছিল 1991 সালের পর চীনের সর্বনিম্ন প্রবৃদ্ধির লক্ষ্য। ফলে নিজেদের বেঁধে দেওয়া হিসেবেও পার হতে পারেনি বেইজিং। 2022 সালের শেষ থেকে কঠোর কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে হিসেব করলে এটাই চীনের সবচেয়ে ধীরগতির প্রান্তিক প্রবৃদ্ধি। কেন এই ধীরগতি? চীনের পরিসংখ্যান ব্যুরো নিজেই বলছে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা বেড়েছে। আর উৎপাদন বাড়লেও সেই হারে বাড়ছে না ভোক্তা চাহিদা। অর্থাৎ কারখানায় মাল তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু ঘরে ঘরে সেই মাল কেনার তাগিদ নেই। এর পেছনে বড় কারণ ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। মার্চেই চীনের জ্বালানি পরিশোধন শিল্পে উৎপাদক মূল্য বেড়ে যায় প্রায় 8.5%। রাসায়নিক শিল্পেও দাম বাড়ে প্রায় 3%। 3 বছরের বেশি সময় পর চীনের কারখানা গেট মূল্যসূচক আবার ইতিবাচক ধারায় ফেরে, যা সাধারণত অর্থনীতির জন্য ভালো খবর মনে হলেও এবারের প্রেক্ষাপটে এটা আসলে জ্বালানি সংকটেরই প্রতিফলন। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, শিল্প উৎপাদন খরচ বাড়ে, আর শেষমেশ সেই বোঝা গিয়ে পড়ে সাধারণ ভোক্তার ঘাড়ে। এই জ্বালানি সংকটের শিকড় লুকিয়ে আছে হরমুজ প্রণালীতে। চীনের তেল আমদানির একটা বড় অংশ আসে উপসাগরীয় অঞ্চল থেকে, যা এখন হরমুজ প্রণালীর উত্তেজনায় আটকে আছে। যুদ্ধ শুরুর আগেই অবশ্য চীন কিছুটা প্রস্তুতি নিয়ে রেখেছিল। বছরের প্রথম 2 মাসে তেল আমদানি বাড়িয়েছিল 16%, মজুদও বাড়িয়েছিল। কিন্তু সেই মজুদ দিয়ে দীর্ঘমেয়াদী সংকট সামলানো কঠিন। ফলাফল, এপ্রিলে চীনের মাসিক অপরিশোধিত তেল আমদানি নেমে আসে প্রায় 1 দশকের সর্বনিম্নে। আগের বছরের তুলনায় কমে যায় প্রায় 41%। জ্বালানি নিরাপত্তার এই টানাপোড়েনই এখন চীনের নীতি নির্ধারকদের সবচেয়ে বড় মাথা ব্যথা। তবে গল্পের অন্য পিঠটাও আছে। যুদ্ধের কারণে সৃষ্ট অনিশ্চয়তা থেকে বাঁচতেই বিশ্বজুড়ে দেশগুলো এখন জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজছে, আর সেখানেই সুযোগ পাচ্ছে চীন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. জুনে দেশটির রপ্তানি আগের বছরের তুলনায় বেড়েছে 27%। বৈদ্যুতিক গাড়ি আর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাক্টরের চাহিদা বৃদ্ধি এর বড় কারণ। এই প্রথমবারের মতো চীনের মাসিক গাড়ি রপ্তানি 10 লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। আমদানিও বেড়েছে 36%, 5 বছরের সর্বোচ্চে। জুনে চীনের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে প্রায় $125 বিলিয়ন। ভেতরের চাহিদার ছবিটা অবশ্য এখনও উদ্বেগজনক। চীনের আবাসন খাতের সংকট এখনও কাটেনি। গেল জুনে নতুন বাড়ির দাম আবারও কমেছে, যদিও পতনের হার কিছুটা কমে এসেছে। এপ্রিলের শুরুতে চীনে খুচরা গাড়ি বিক্রি আগের বছরের তুলনায় কমে গিয়েছিল প্রায় 26%। জ্বালানি চালিত গাড়ির বিক্রি কমেছিল তার চেয়েও বেশি, প্রায় 40%। ফেব্রুয়ারিতেই চীনের বড় কারখানাগুলোর প্রায় 34% লোকসানে চলছিল। উৎপাদন খাতে দেশের প্রায় 1/5 কর্মী নিয়োজিত। ফলে মুনাফা কমতে থাকলে ছাঁটাইয়ের যে ঝুঁকি তৈরি হয় তা শুধু অর্থনৈতিক নয়,
রাজনৈতিক সংকটেও রূপ নিতে পারে বেইজিংয়ের জন্য। সেমিকন্ডাক্টর শিল্পেও লুকিয়ে আছে অন্য এক দুর্বলতা। চিপ তৈরির জন্য প্রয়োজনীয় হিলিয়াম গ্যাসের একটা বড় অংশ আসে প্রাকৃতিক গ্যাস পরিশোধন প্রক্রিয়া থেকে, আর সরবরাহ শৃঙ্খলে যে কোনো বিঘ্ন এই খাতকে সরাসরি আঘাত করতে পারে। অর্থাৎ যে প্রযুক্তি খাতকে সামনে রেখে চীন বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে চাইছে, সেই খাতই যুদ্ধের পরোক্ষ ঢেউয়ে দুর্বল হয়ে পড়ার শঙ্কায় আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও এপ্রিলে চীনের 2026 সালের প্রবৃদ্ধি পূর্বাভাস সামান্য কমিয়ে 4.4% নামিয়ে এনেছে। সঙ্গে বৈশ্বিক আমদানি প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে, যার অর্থ চীনের শীর্ষ রপ্তানি বাজারগুলোর অনেকগুলোতেই চাহিদা কমার শঙ্কা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, বেইজিং এই পরিস্থিতি সামলাবে কিভাবে? চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং ইতিমধ্যে বলেছেন, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখা দরকার, আর দরকার আরও শক্তিশালী নীতি সহায়তা। জুলাইয়ের শেষে পলিটব্যুরোর বৈঠকে নতুন নীতি সহায়তার ঘোষণা আসতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তবে সমস্যা হলো, সুদ হার কমিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার সুযোগ কেন্দ্রীয় ব্যাংকের হাতে সীমিত, কারণ জ্বালানির দাম বাড়ায় মূল্যস্ফীতির চাপও বাড়ছে। ফলে রাজস্ব নীতির উপরই ভরসা রাখতে হচ্ছে বেইজিংকে। বাজেট ঘাটতির লক্ষ্য জিডিপির প্রায় 4% বেঁধে বন্ড বিক্রির পরিকল্পনা করা হয়েছে, কিন্তু ভোক্তাদের সরাসরি ভর্তুকি দেওয়ার মতো রাজস্ব সামর্থ্য বেইজিংয়ের কতটা আছে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে ইরান যুদ্ধ কি সত্যি চীনের সর্বনাশ ডেকে আনছে? রপ্তানির জোরে বেইজিং এখনও টিকে থাকলেও দুর্বল অভ্যন্তরীণ চাহিদা, আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট, জ্বালানি নিরাপত্তার ঝুঁকির কারণে ভেতরে ভেতরে ফাটল ধরেছে চীনা অর্থনীতিতে। যুদ্ধ দীর্ঘায়িত হলে তা আরও গভীর হতে পারে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি তাই এখন এক অদ্ভুত ভারসাম্যের খেলায়। একদিকে বৈশ্বিক অস্থিরতা থেকে মুনাফা তোলার চেষ্টা, অন্যদিকে সেই একই অস্থিরতার আঘাত থেকে নিজেকে বাঁচানোর লড়াই। শেষ পর্যন্ত কোন দিকটা ভারী হবে তা নির্ভর করছে হরমুজ প্রণালীতে শান্তি কত দ্রুত ফেরে তার উপর।